হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো তোমরা তো ইতিমধ্যেই জানো যে এসবিআই ক্লার্কের নোটিফিকেশান বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে গেছে। তো এসবিআই ক্লার্ক রিলেটেড তোমাদের কিছু কোয়ারি ছিল মাঝে মাঝে, বিশেষ করে যারা প্রথমবারের জন্য এবছর পরীক্ষা দিতে বসছো, জেনারেলি তাদের মনে এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবে আসাটা খুব স্বাভাবিক। তো এখানে আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে এসবিআই ক্লার্কে ইউআর ক্যাটেগরি, জেনারেল ক্যাটেগরি থেকে কি ওয়েস্ট বেঙ্গলে যদি অ্যাপ্লাই করো তাহলে সেখান থেকে কি 80+ স্কোর করা সম্ভব? কারণ যদি প্রিভিয়াস ইয়ারগুলো আমরা দেখি, আইবিপিএস ক্লার্ক বা এসবিআই ক্লার্ক কিন্তু কাট অফ কিন্তু প্রিলিমসে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 80+ বা 80-র কাছাকাছি কিন্তু থাকছে। লাস্ট আইবিপিএস ক্লার্কের যে কাট অফ প্রিলিমসে, যেটা 2024-এর রেজাল্ট বেরিয়েছে, জানো 86 কাট অফ গেছে এখনো পর্যন্ত হাইয়েস্ট আমাদের আইবিপিএসের ক্লার্কের ওয়েস্ট বেঙ্গলে। এবং এসবিআই ক্লার্কও কিন্তু গত বছর প্রায় 80-র কাছাকাছি কাট অফ গেছে। তো যারা জেনারেল ক্যাটাগরি, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে, তাদের মনে হওয়াটা স্বাভাবিক যে আমি কি এসবিআই ক্লার্কের প্রিলিমস পাস করতে পারবো। যদি করতে পারি তাহলে আমাকে কিভাবে 80+ স্কোর তুলতে হবে। নেক্সট, পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথা থেকে কি আবেদন করতে পারবে? অবশ্যই পশ্চিমবঙ্গ ছাড়া অন্য জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো সেটার জন্য ভিডিওটা দেখতে হবে, ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করে দেবো এবং কিভাবে আবেদন করবে বা আবেদন এক্স্যাক্টলি কোন স্টেটটা থেকে করবে সেটা। কি পড়লে সেখান থেকে প্রশ্ন আসবেই মানে পার্টিকুলারলি কমন না, কিছু ফিক্সড কিছু টপিক থাকে, যেই টপিক থেকে ব্যাংকের পরীক্ষায় ফিক্সড কিছু টপিক থেকে প্রশ্ন আসে, সেগুলো আমরা ডিসকাস করব। স্পেশালি যারা প্রথমবার এবছরের জন্য পরীক্ষা দিতে বসছো, এসবিআই ক্লার্ক যারা প্রথম বছরের জন্য পরীক্ষা দিতে বসছো, তাদের কাছে এবং সর্বোপরি সবার কাছে এটা একটা হিউজ অপরচুনিটি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ক্যাটাগরির জন্য এতগুলো ভ্যাকান্সি রয়েছে। মেইনসের পরীক্ষা কোথায় হবে এটা শুধুমাত্র তাদের জন্য যারা অনেকে ভাবো যে আমি যদি অন্য জোন থেকে অ্যাপ্লাই করি, অন্য স্টেট থেকে অ্যাপ্লাই করি, তাহলে কি আমাকে মেইনসের পরীক্ষা সেই স্টেটে গিয়ে দিতে হবে, সেটা আমরা ডিসকাস করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে আমরা পরপর আমরা দেখতে থাকি, আমরা আলোচনা করি। প্রথম যেটা আমাদের আছে যে ইউআর ক্যাটাগরিতে 80 স্কোর কিভাবে পাওয়া সম্ভব। তো দেখো, সব থেকে আমি আগে যদি একটুখানি সিলেবাসের সম্পর্কে আলোচনা করে নিই। জানি কম বেশি তোমরা সবাই জানো, তবু আমি একবার জাস্ট বলে দিই। আমাদের মোটামুটি 3টে পার্ট আছে। একটা হচ্ছে গিয়ে ম্যাথ, আর একটা হচ্ছে গিয়ে রিজনিং, আর একটা হচ্ছে গিয়ে ইংলিশ। ম্যাথ, রিজনিং আর হচ্ছে গিয়ে ইংলিশ, এই হচ্ছে গিয়ে আমার 3টে পার্ট। ঠিক আছে, এসবিআই ক্লার্কের আমি একদম পুরো সুন্দর করে ছক করে করে আমি বুঝিয়ে দিচ্ছি ম্যাথ, রিজনিং, ইংলিশ। ম্যাথে আমার কত নাম্বার থাকছে? ম্যাথে আমার থাকছে হচ্ছে গিয়ে 35 নাম্বার, ম্যাথে থাকছে হচ্ছে গিয়ে 35, রিজনিংয়ে থাকছে হচ্ছে গিয়ে আমার 35, 70 এবং ইংলিশে থাকছে হচ্ছে গিয়ে আমার 30। এই হচ্ছে কি টোটাল এসবিআই ক্লার্কের প্রিলিমস। ঠিক আছে, তো এর মধ্যে আমাকে স্কোর কত করতে হবে? 80+ আমাকে স্কোর করতে হবে। তো 80+ স্কোর করার জন্য স্যার যদি আমি প্রত্যেকটাতে 25 করে পাই তাতেও কিন্তু সমস্যা হবে, কারণ তাদের কিন্তু 3×25 75 হচ্ছে। তো আমাকে কীভাবে মাথায় রাখতে হবে এটাকে স্কোর করার জন্য? আমাকে যেভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে কি, মোটামুটি টার্গেট রাখো ম্যাথে 35-এর মধ্যে চেষ্টা করো হচ্ছে গিয়ে 29 বা 28, চেষ্টা করো 28 থেকে 29। রিজনিংয়ে চেষ্টা করো হচ্ছে গিয়ে 35-এর মধ্যে 30 এবং ইংলিশে চেষ্টা করো হচ্ছে গিয়ে 30-এর মধ্যে 25। তো এইভাবে যদি আমরা স্কোরটা দেখি তাহলে টোটাল কত হচ্ছে? 30 আর 25 হচ্ছে গিয়ে 30 আর এদিকে হচ্ছে গিয়ে 28। তাহলে টোটাল হচ্ছে আমাদের 8 5 13 3, হাতে আমার 1 3 4 আর 4 8, 83। অতএব 80+ কিন্তু আমার স্কোর চলে আসছে। এরপর কিন্তু নর্মালাইজেশন তো আছেই। তো আমার ফার্স্ট টার্গেট থাকবে যে ইংলিশে 25, রিজনিং 30, ম্যাথ 28, এই নাম্বারগুলো আমাকে ক্যারি করতে হবে। এবার স্বাভাবিকভাবে একটা প্রশ্ন, স্যার আপনি তো বলে দিলেন নাম্বারগুলো আমাকে এই পেতে হবে, তো নাম্বারগুলো পাওয়ার জন্য আমি কিভাবে পাবো? পার্টিকুলারলি কোন কোন টপিকগুলো থেকে আমাকে কি প্রশ্ন আসতে পারে, যেটা আমাদের চললো কি পড়লে সেখান থেকে প্রশ্ন আসবেই। ফার্স্ট যেটা তোমাদের কোয়ারি ছিল যে এসবিআই ক্লার্কে পশ্চিমবঙ্গ থেকে ইউআর ক্যাটাগরি থেকে 80+ পাওয়া সম্ভব, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ পাওয়া সম্ভব। কিভাবে পাওয়া সম্ভব বা কি পড়লে সেখান থেকে প্রশ্ন আসবে সেটার জন্য বাকি ডিটেলসটুকু দেখতে থাকো। তো ম্যাথের ক্ষেত্রে আমাদের দেখো, ব্যাংকিংয়ের ক্ষেত্রে ম্যাথ বলো, রিজনিং বলো, ইংলিশ বলো, কিছু ফিক্সড টপিক থাকে যেই টপিক থেকে প্রশ্ন আসবে। তো আমি ফার্স্টে আগে ম্যাথটা দিয়ে স্টার্ট করছি। তো যদি ম্যাথের ক্ষেত্রে আসি, ম্যাথে কি ফিক্সড টপিক আছে? দেখো, ম্যাথে যেখান থেকে প্রশ্ন আসবে সিম্পলিফিকেশান। ম্যাথে যেখান থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে গিয়ে সিম্পলিফিকেশান। সিম্পলিফিকেশান থেকে কত নাম্বার থাকবে? সিম্পলিফিকেশান থেকে তুমি ধরতে পারো 10 থেকে 12 নাম্বার।
সিম্পলিফিকেশনে কত থাকবে 10 থেকে 12 নাম্বার। কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক থেকে কত থাকবে, কোয়াড্রেটিক থেকে তুমি ধরে নাও 5 নাম্বারই থাকলো, ঠিক আছে, কোয়াড্রেটিক থেকে ধরো থাকলো 5 নাম্বার। আচ্ছা স্যার ডিআই থাকবে, অবশ্যই ডিআই থাকবে, ডেটা ইন্টারপ্রিটেশন ব্যাংকের জন্য খুব গুরুত্বপূর্ণ। ডিআই থেকে থাকবে ধরো 5 নাম্বার, 5 থেকে 10 নাম্বার, ধরো আমি একটাই ধরলাম, 5 নাম্বারই ধরলাম, তাহলে অলরেডি 10 5 15 আর 5 20 হয়ে গেল। স্যার বাকি 15 নাম্বার কোথা থেকে থাকবে, বাকি অ্যারিথমেটিকের যে পার্টটা আছে। আচ্ছা অ্যারিথমেটিক পার্টটা লেখার আগে একটুখানি জাস্ট মেনসুরেশন একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা মেনসুরেশন থেকে একটা বা দুটো প্রশ্ন তোমরা পাবে, মেনসুরেশন থেকে একটা বা দুটো প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে, যদি একটু প্রিভিয়াস ইয়ারগুলো অ্যানালিসিস করো তাহলে কিন্তু বুঝতে পারবে। মেনসুরেশন থেকে কিন্তু একটা বা দুটো কিন্তু থাকবে, মেনসুরেশন থেকে আমি দুটো ধরলাম, ওকে, প্রত্যেকটা 1 নাম্বার করে ক্যারি করছে। নেক্সট হচ্ছে গিয়ে অ্যারিথমেটিক, অ্যারিথমেটিকে তাহলে এখানে মোটামুটি ধরো 10 10 20 20 আর 2 22, আর অ্যারিথমেটিক থেকে থাকবে ধরো 22 আর দিকে ধরো তোমার 13 নাম্বার, অ্যারিথমেটিকে থাকবে 13 নাম্বার। অ্যারিথমেটিকে কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট, অ্যারিথমেটিকে যে পার্টগুলো থেকে আসবেই প্রশ্ন, অ্যারিথমেটিকে কোন কোন পার্টগুলো থেকে ইম্পর্টেন্ট চলো সেটাও বলে দিচ্ছি। অ্যারিথমেটিকের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পার্সেন্টেজ, কি পার্সেন্টেজ, ঠিক আছে, আর কি প্রফিট লস, ঠিক আছে, প্রফিট লস। নেক্সট হচ্ছে কি এভারেজ, নেক্সট হচ্ছে কি ধরো এসআই সিআই, এসআই থেকে বেশি আসে, সিআই থেকে খুব কম আসে এসআই, এছাড়া মিক্সচার এলিগেশন, আমি এটা এখানে লিখলাম, ঠিক আছে, এখানে লেখার জায়গা নেই, আমি এখানে লিখে দিলাম মিক্সচারের অ্যালিগেশন, ঠিক আছে। এছাড়া তো বাদ বাকি তো আরও আছে, রেশিও প্রপোর্শন আছে। তো মোটামুটি ইংলিশের টপিকগুলো দেখে নাও। ইংলিশে যদি আমরা সিম্পলিফিকেশান, এখানে আমাকে স্কোর করতে হবে 10-এ 10, কোয়াড্রেটিক 5-এর মধ্যে 5, 10 আর 5 15, ডিআইতে 5, 15 আর 5 20, মেনসুরেশনের 2 22, এই যে 22 নাম্বার হয়ে গেল, বা যদি মেনসুরেশন নাও থাকে এখানে আমার অলরেডি 20 নাম্বার হয়ে যাচ্ছে। বাকি যে 15 নাম্বার থাকছে অর্থাৎ অ্যারিথমেটিক পার্টে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে ডিআই দুটো দিচ্ছে, মেনসুরেশন দিল না, অ্যারিথমেটিক থেকে প্রশ্ন কমিয়ে দিল, ডিআই দুটো দিল, হয়েছে এরকম হতেও পারে। তো সেক্ষেত্রে এই যে প্রথম যে 3টে পার্ট আছে, এই 3টে পার্টের সিম্পলিফিকেশান, কোয়াড্রেটিক, ডিআই, এখান থেকে 20 নম্বর 22 নম্বর যাই থাকুক না কেন এই নাম্বারটা আমাকে পুরোটা ক্যারি করতে হবে। এখান থেকে যেন কোনো নেগেটিভ বা আমাকে এমন কোনো প্রশ্ন না হয়, সিচুয়েশন না হয় যে আমাকে ছেড়ে দিয়ে আসতে হলো। তাহলে বাদ বাকি যে 15 নাম্বার বা 13 নাম্বার থাকছে, এই 13 নাম্বারের থেকে আমাকে মোটামুটি এখানে যদি আমার 20 নাম্বার হয়ে যায়, তাহলে আমার বাদ বাকি এখানে 15-এর মধ্যে বা 13-এর মধ্যে 8 পেলে বা 9 পেলে কিন্তু আমার ম্যাথের পার্টটা কিন্তু আমার হয়ে যাচ্ছে, তাই তো? 8 পেলে বা 9 পেলে কিন্তু আমার ম্যাথের পার্টটা কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। তাহলে ম্যাথে কি করে 28 স্কোর করবে এটা। আর একটা কথা বলে রাখি, ব্যাংকিংয়ের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট, ওকে, সেটা হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট। সময় কিন্তু 35টা প্রশ্নে 20 মিনিট সময় থাকে, এই জিনিসটাকে কিন্তু তোমাদেরকে ভালো করে করতে হবে। এসএসসির ক্ষেত্রে কিন্তু তোমরা টাইমটাকে তোমরা ইউটিলাইজ করতে পারো। তো সাপোজ আমার জিএস পার্টটা আছে, জিএস পার্টে আমার এতগুলো 25টা প্রশ্ন করতে আমার খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট লাগবে, বাদ বাকি টাইমটুকু আমি ম্যাথের ক্ষেত্রে আমি ইনভেস্ট করে দিলাম, তো আমি ধীরে সুস্থে করতে পারি। বাট ব্যাংকিংয়ের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা কিন্তু তোমাদের হবে না, এই জিনিসটাকে কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে, বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ছোটোখাটো জিনিস, সাপোজ 27-এর কিউব কত, তারপর ধরো 19-এর স্কোয়ার কত, এই জিনিসগুলো পরীক্ষার হলে গুণ না করে করে যদি মুখস্থ থাকে, টেবিল যদি মুখস্থ থাকে, তাহলে কিন্তু তোমাদের করতে অনেক সুবিধা হবে। চলো নেক্সট হচ্ছে কি রিজনিংয়ের পার্টে আমরা 30 স্কোর করব, মানে আলটিমেটলি আমাকে স্কোর করতেই হবে। কীভাবে স্কোর করতে হবে চলো রিজনিংটা দেখে নাও। রিজনিংয়ে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো থেকে আমাদের প্রশ্ন আসে সেটা হচ্ছে গিয়ে পাজেল প্লাস সিটিং অ্যারেঞ্জমেন্ট, আমি দুটো একবারে ধরলাম, পাজেল প্লাস সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখান থেকে আমার থাকছে হচ্ছে গিয়ে প্রায় 4টে থেকে 5টা, মোটামুটি আমি 4টেই ধরলাম, আমি 5টা ধরলাম না, আমি 4টেই ধরলাম। তাহলে 4টে যদি থাকে 4 × 5, প্রত্যেকটা 5 নাম্বার করে, এখানে হচ্ছে কি আমার 20 নাম্বার হয়ে গেল। নেক্সট থাকবে ধরো আমার ইনইকুয়ালিটি, এটা থাকবেই থাকবে। নেক্সট থাকবে হচ্ছে কি সিলগ, ঠিক আছে, সিলোজিজম। নেক্সট থাকবে হচ্ছে কি আমাদের ওয়ার্ড ফরমেশন। আর একটা তোমাদের বলি, নাম্বার সিরিজ বা নাম্বার সিস্টেম, এটা কিন্তু ম্যাথ বা রিজনিং অল্টার করে দিতে পারে,
ঠিক আছে, নাম্বার সিরিজ বা নাম্বার সিস্টেম এটা কিন্তু ম্যাথ বা রিজনিং অল্টার করে দিতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে মোটামুটি 3-4 নাম্বার কিন্তু একটা কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এই গেল 20 নাম্বার। বাদ বাকি এই ইনইকুয়ালিটি, সিলগ আর হচ্ছে ওয়ার্ড ফরমেশন এখান থেকে থাকবে হচ্ছে কি 5 নাম্বার। তাহলে 20 আর 5 গেল 25। ধরো আমি 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 কম করেই ধরছি, 5 নাম্বার 20 আর 5 25। অর্থাৎ তোমার নেক্সট টার্গেট হচ্ছে গিয়ে রিজনিং এর ক্ষেত্রে পাজেল, চিটিং, ইনইকুয়ালিটি, সিলগ, ওয়ার্ড ফরমেশন এগুলোর মধ্যে যেন আমাকে 25-এর মধ্যে যেন 25 স্কোর আসে। বাদ বাকি কি রয়েছে? বাদ বাকি রয়েছে ব্লাড রিলেশন রয়েছে, ডিস্টেন্স ডিরেকশন রয়েছে, ঠিক আছে, স্টেটমেন্ট কনক্লুশন রয়েছে, টিএনসি স্টেটমেন্ট কনক্লুশন রয়েছে। এই যে পার্টগুলো রয়েছে এই পার্টগুলোর থেকে ধরো আরও 10 নাম্বার থাকছে, তাই তো? তাহলে 20 আর 5 25 আর 10 35। তাহলে তোমার কাজ হচ্ছে কি এখানে পুরো 25 নাম্বার ফিক্সড, বাদ বাকি যে 10 নাম্বার থাকছে এই 10 নাম্বারের মধ্যে তোমাকে 5 স্কোর করতে হবে। তাহলে তোমার রিজনিংয়ের যেটা 30 তোমার চলে আসলো অলরেডি, তোমার 30 আর 28 তোমার 58 তোমার কিন্তু চলে আসলো। বাদ বাকি তোমার কোথায় রয়েছে? ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে কোন কোন পার্টগুলো গুরুত্বপূর্ণ চলো ইংলিশেরটা আমরা বুঝিয়ে দিই। ইংলিশের ক্ষেত্রে যে যে পার্টগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে, ফার্স্ট যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে কি রিডিং কম্প্রিহেনশন। আরসি থাকে একটা, বিশাল বড় একটা ধাবড়া মার্কা আরসি থাকে, যেটা থেকে মোটামুটি ধরো 7 থেকে 8 নাম্বার থাকবে। রিডিং কম্প্রিহেনশনে 7 থেকে 8 নাম্বার থাকবে। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট বা প্যারাজাম্বেল সেখান থেকে থাকবে হচ্ছে গিয়ে প্রায় 5 নাম্বার ফিক্সড। নেক্সট হচ্ছে গিয়ে ক্লোজ টেস্ট, একটা ক্লোজ টেস্টে থাকবে হচ্ছে গিয়ে 5 নাম্বার। আচ্ছা ধরো এরর কারেকশন, এরা আমি কম করে ধরছি, ধরো 3টে থাকলো। ফিলার্সে থাকবে মোটামুটি ধরো আমি 3টেই ধরলাম, কত হচ্ছে টোটাল 7, আমি কম করে ধরছি 7 5 12, 12 আর 5 17, 17 আর 3 20, 20 আর 3 23। ওকে হয়ে গেল এই 23 নম্বর। আমি একটা প্যাটার্ন দিয়ে দিলাম। বাদ বাকি 7 নম্বর কিসে কিসে থেকে থাকবে? বাদ বাকি 7 নম্বর থেকে থাকবে ধরো আমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থাকতে পারে, ধরো আমাদের থাকলে হচ্ছে গিয়ে ওয়ার্ড ইউজেজ, ধরো আমাদের থাকলে হচ্ছে গিয়ে সেন্টেন্স কানেক্টর, ঠিক আছে। এই টাইপের যে টপিকগুলো আছে, ওয়ার্ড রিপ্লেসমেন্ট, এই ওয়ার্ড ইউজেজ, সরি এটা ইউ হবে, হ্যাঁ, ওই ওয়ার্ড ইউজেজ আর ওয়ার্ড রিপ্লেসমেন্ট কিন্তু দুটো আলাদা টপিক, ঠিক আছে। বাড়িতে প্র্যাকটিস করার সময় কিন্তু ভালো করে দেখবে, ওয়ার্ড ইউজেজ আর ওয়ার্ড রিপ্লেসমেন্ট কিন্তু আলাদা টপিক। ওয়ার্ড ইউজেজ হচ্ছে গিয়ে একটা ওয়ার্ডের বিভিন্ন রকম মানে, ধরো ক্যাপিটাল শব্দটা, ক্যাপিটাল শব্দটা 4 রকমের মানে হয়। ক্যাপিটাল মানে হচ্ছে গিয়ে ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল মানে হচ্ছে গিয়ে রাজধানী, আর ক্যাপিটাল মানে হচ্ছে গিয়ে বড় হাতের অক্ষর যেটা বলে ক্যাপিটাল লেটার, আর একটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল পানিশমেন্ট যেটা হচ্ছে গিয়ে মৃত্যুদণ্ড। তো এই ক্যাপিটাল ওয়ার্ডটা তোমাকে দিয়ে দেবে, এই হাইলাইট করে দিয়ে দিল ক্যাপিটাল ওয়ার্ডটা তোমাকে দিয়ে দিল। এবার তোমাকে বলবে যে এই ক্যাপিটাল ওয়ার্ডটা 4টে সেন্টেন্স দিয়ে দেবে, প্রত্যেকটা সেন্টেন্সে ক্যাপিটাল ওয়ার্ডটার ব্যবহার ঠিকঠাক হয়েছে কিনা সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তারপর 5টা অপশান দিয়ে দেবে, কোন অপশানটা বা কোন সেন্টেন্সগুলো ঠিকঠাক ব্যবহার হচ্ছে তোমাকে খেয়াল করতে হবে। এটা হচ্ছে কি ওয়ার্ড ইউজেজ। আর একটা হচ্ছে ওয়ার্ড রিপ্লেসমেন্ট মানে ধরো আমাকে দিয়ে দিল হচ্ছে গিয়ে কোনো একটা ওয়ার্ড দিয়ে দিল, ধরো গ্রো দিয়ে দিল। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, গ্রো এর একটা সিনোনিম কি হতে পারে? ইনক্রিজ। এখানে কিন্তু ডাইরেক্ট ভোকাবুলারি কিন্তু দেয় না, এসএসসির মতন কিন্তু ডাইরেক্ট ভোকাবুলারি দেয় না। গ্রো মানেও বৃদ্ধি হওয়া, ইনক্রিজ মানেও বৃদ্ধি হওয়া। এবার তোমাকে জাস্ট দুটো কলাম দিয়ে দেবে বা একটা দুটো ওয়ার্ড দিয়ে দিল, সেই ওয়ার্ডগুলোকে তোমাকে রিপ্লেস করতে হবে। বা একটা সেন্টেন্সের মধ্যে ধরো তিন রকম 3টে ওয়ার্ড দিয়ে দিল, একটা ওয়ার্ডকে মার্কিং করলো এ, একটা মার্কিং করলো বি, একটা মার্কিং করলো সি। তোমাকে অপশন দিচ্ছে কোন ওয়ার্ডগুলো শাফেল হবে, বি সি এ হতে পারে, অর্থাৎ প্রথমে বি বসবে, তারপরে সি বসবে, তারপরে এ বসবে, প্রথমে সি বসবে, তারপরে এ বসবে, তারপরে বি বসবে, এরকম করে। এগুলোকে বলা হয় হচ্ছে কি ওয়ার্ড রিপ্লেসমেন্ট, ঠিক আছে। মোটামুটি কনফার্ম থাকতে পারো এই ওয়ার্ড ইউজেজ অথবা ওয়ার্ড রিপ্লেসমেন্ট এখান থেকে কিন্তু তোমার 3-4টে প্রশ্ন পাবে। এছাড়া আরেকটা হচ্ছে কি সেন্টেন্স কানেক্টর, ছোটবেলা আমরা যেরকম পড়েছি জয়নিং, যেগুলো সেরকমই তোমাদের কালাম হিসেবেও দিতে পারে। এ কালামে 3টে সেন্টেন্স দিল, বি কালামে 3টে সেন্টেন্স দিল, এ বি সি ডি ই এফ, সেগুলোকে ম্যাচ করতে হবে। অথবা কোনো একটা লিঙ্ক কার্ড দিয়ে দিল, সেই লিঙ্ক কার্ডটার সঙ্গে তোমাকে 2-3টে সেন্টেন্স দিয়ে দেবে, জয়েন করার পরে কি হবে সেটা তোমাকে দেখতে হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমাদের ইংলিশের। এবার বিষয়টা হচ্ছে এই যে এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 7 নাম্বার। তো তোমার হচ্ছে গিয়ে এবার 30, আমাকে 30-এর মধ্যে 25 আমাকে কি করে তুলতে হবে? দেখো প্রথম যেটা জিনিস মাথায় রাখবে ইংলিশের ক্ষেত্রে নাম্বার তোলার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে প্যারাজাম্বেল। বাড়িতে কিন্তু প্যারাজাম্বেল প্রচণ্ড ভালোভাবে প্র্যাকটিস করো। প্যারাজাম্বেল, এরর কারেকশান, ফিলার্স আর হচ্ছে গিয়ে ক্লোজ টেস্ট। অর্থাৎ এই 5 5 10, 10 আর 3 13, 13 আর 3 16, এই 16টা মধ্যে 16 নাম্বার যেন কোনোভাবেই যেন বাদ না যায়। নেক্সট কোনটা? নেক্সট এই ওয়ার্ড ইউজেজ, ওয়ার্ড রিপ্লেসমেন্ট, সেন্টেন্স কানেক্টর, এখান থেকে যে 7 নাম্বার থাকছে চেষ্টা করো এখান থেকে 7-এর মধ্যে 4 স্কোর করার। তাহলে কত হলো?
5 5 10 আর 3 13, 13 আর 3 16, 16 আর 4 20, 20 নাম্বার হয়ে গেল। আমি রিডিং কম্প্রিহেনশনে 7 বা 8 ধরেছিলাম, তুমি এখান থেকে চেষ্টা করো 5টা, ঠিক আছে? কারণ এখানে কিছু কনসেপচুয়ালাইজ কোশ্চেন থাকতে পারে, ভোকাবের কিছু থাকতে পারে, দেখা গেল তুমি প্যাসেজটা পড়া কমপ্লিট করতে পারোনি, তো তার আগে তোমার সময় নেই হতে পারে। তো এখানে আমার ধরে নাও আমি 5 নাম্বার আমি স্কোর করলাম, তাহলে 5 20 আর 5 সরি 5 5 10 5 15, 15 আর 3 18, 18 আর 3 21, 21 আর 4 25, এই হচ্ছে কি তোমার ইংলিশের ক্ষেত্রে, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলে দিই, ইংলিশের ক্ষেত্রে পরপর কোনগুলোকে করবে, প্যারাজাম্বেল এবং রিডিং কম্প্রিহেনশন লাস্টের দিক থেকে আসবে, মানে ফার্স্টে শুরু করবে ক্লোজ টেস্ট, এরর কারেকশন, ফিলার্স, এগুলো সব কমপ্লিট করবে। তুমি দেখো ম্যাক্সিমাম নাম্বারটা কিন্তু তুমি এই পার্টটা থেকে ক্যারি করতে পারবে। আমি তো এখানে 7-এর মধ্যে 4 ধরলাম, হতে পারে তুমি এখানে 7-এর মধ্যে 7ও পেয়ে যেতে পারো, ঠিক আছে? তো এইগুলো ক্যারি করার পরে তারপরে গিয়ে করবে, মোটামুটি চেষ্টা করবে যে এইগুলোকে 10 মিনিটে বা 7-8 মিনিটের মধ্যে কমপ্লিট, 10 মিনিটও করলে বেশি হয়ে যাবে, 5 থেকে 6 মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে। নেক্সট প্যারাজাম্বেলের জন্য চেষ্টা করবে 4-5 মিনিটে চেষ্টা করবে প্যারাজাম্বেলটা করার, তারপর গিয়ে রিডিং কম্প্রিহেনশনের জন্য মোটামুটি হাতে 7 থেকে 8 মিনিট বা 8 থেকে 9 মিনিট মতো সময় রেখে দেবে, যদি কম্প্রিহেনশনটা পড়ে সেখান থেকে 7 নম্বরের মধ্যে অ্যাটলিস্ট সবার লাস্টে যদি আমি অ্যাটেম্প করছি, আমার অলরেডি 23 নাম্বার অ্যাটেম্প হয়ে গেছে, কম্প্রিহেনশনে আমার 7 নাম্বার আছে, তাহলে 23-এর মধ্যে বাদ বাকি আমাকে এই মানে মার্কসটা পাওয়ার জন্য 25 পাওয়ার জন্য আমাকে যাতে অ্যাটলিস্ট আমি আরও 3-4টে প্রশ্ন যাতে আমি অ্যাটেম্প করে আসতে পারি, ঠিক আছে? তো এই হচ্ছে কি আমাদের মোটামুটি কমপ্লিট স্ট্র্যাটেজি, ম্যাথ, রিজনিং, ইংলিশ, যে কোন কোন জায়গা থেকে আমাকে কিভাবে স্কোর করলে আমি 80+ স্কোর করতে পারবো, ঠিক আছে? বিষয়টা কিন্তু অসম্ভব না, যেটা দরকার সেটা হচ্ছে কি তোমাদের প্রচণ্ড পরিমাণে ডেডিকেশন দরকার, এইটুকুই। আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথা থেকে কি আবেদন করতে পারবে? হ্যাঁ, পশ্চিমবঙ্গ ছাড়া অন্য আরও 2টো স্টেট থেকে তোমরা আবেদন করতে পারবে, সেটা একটা হচ্ছে গিয়ে আসাম আর একটা হচ্ছে গিয়ে ত্রিপুরা, আরেকটা হচ্ছে আসাম, একটা হচ্ছে গিয়ে ত্রিপুরা। এবং সেক্ষেত্রে যেহেতু কেন অ্যাপ্লাই করা যাবে, কারণ দুটোরই রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে বাংলা। এবার বলতে পারছো আমি কি অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, তুমি অন্য কোনো স্টেটে অ্যাপ্লাই করতে পারো, বাট তোমাকে কিন্তু এলপিটি দিতে হবে, ওটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটা কিন্তু তোমাকে সেই স্টেটে গিয়ে দিতে হবে। স্যার মেইনসের পরীক্ষা কোথায় হবে? মেইনসের পরীক্ষা কিন্তু তুমি ওয়েস্ট বেঙ্গলে বসেই দিতে পারবে। তুমি টিসিএসে চান্স পাবে, মানে সিট পাবে কিনা সেটা আমি বলতে পারছি না, বাট মেইনসের পরীক্ষা কিন্তু তোমাকে অন্য স্টেটে গিয়ে দিতে হবে না, তুমি কিন্তু এই স্টেটেই কিন্তু দিতে পারবে। ওকে, তো এবার প্রশ্নটা আসতে পারে স্যার কেন আমি আসামের জন্য ফিল আপ করবো? দেখো বাবু, আসামে কিন্তু প্রিভিয়াস যদি কাট অফগুলো দেখো, গতবারও কিন্তু আসামে প্রিলিমসে, এসবিআই ক্লার্কের প্রিলিমসে কিন্তু কাট অফ গেছিল প্রায় 65 বা 67 এরকম টাইপের, অর্থাৎ 66-এর কাছাকাছি এরকম গেছিল। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে জেনারেল ক্যাটাগরিতে প্রিলিমসে এসবিআই ক্লার্কের কাট অফ গেছিল প্রায় 78-79 এরকম একটা কাছাকাছি, এরকম একটা গেছিলো। তো মার্কসটা কিন্তু অনেকটাই ম্যাটার করছে। এবার বলতে পারো স্যার গত বছর তো ভ্যাকান্সি বেশি কম ছিল ওয়েস্ট বেঙ্গলে জেনারেলদের, এবছর ভ্যাকান্সি বেশি আছে, আর সেরকমভাবে ধরলে কিন্তু উল্টোটাও হতে পারে। তো মোটামুটি ধরে রাখতে পারো আসামে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে কাট অফ বেশি যাবে না, ওয়েস্ট বেঙ্গলের থেকে কিন্তু কাট অফ বেশি যাবে না, এটা কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো। এই অ্যাডভান্টেজটা কিন্তু তোমার সব থেকে বেশি ম্যাটার করবে, সেটা হচ্ছে কি মেইনসের পরীক্ষার সময়। মেইনসের পরীক্ষা যে 7 বা 8 নম্বরের, বা একটা যে ওয়েস্ট বেঙ্গলের থেকে এবছর যদি লাস্ট ইয়ারে যদি দেখো মেইনসের কাট অফ কতটা ডিফারেন্স ছিল, 5-6 নম্বর যদি ডিফারেন্স যদি থাকে, সেটা কিন্তু তোমার জন্য কিন্তু একটা হিউজ এফেক্ট ফেলবে, ঠিক আছে? তো যারা প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য বেস্ট অফ লাক। এসবিআই ক্লার্কে যারা প্রথমবার পরীক্ষা দেবে, আরও যদি তোমাদের কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে কমেন্ট সেকশানে ভিডিওর নিচে তোমরা মেনশন করো তোমাদের কী কী রিকোয়ারমেন্ট আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। দেখা হবে নেক্সট দিন আরও একটা নতুন ভিডিওতে, ভালো থেকো, টাটা।